হিসাব বিজ্ঞান বিভাগে তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, সদর বেসরকারি কলেজ। তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা বা কস্ট অ্যাকাউন্টিংয়ে চ্যাপ্টার 2 ইন্ট্রোডাকশন টু কস্ট টার্ম অ্যান্ড পারপাস এর আলোচনায় স্বাগত জানাচ্ছি। আসলে আমরা এই কস্ট অ্যাকাউন্টিং সম্পর্কে আগেই জেনেছি। কস্ট বলতে আমরা কী বুঝি? লং টার্ম বা শর্ট টার্ম সুবিধাভোগের জন্য যে ধরনের পণ্য বা সেবা সামগ্রী আমরা অর্জন করে থাকি তার জন্য যে মূল্য প্রদান করতে হয় তাই কস্ট। এখন এই কস্ট অ্যাকাউন্টিংয়ের প্রয়োজনটা কেন? কারণ হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয় নিরূপণ না করলে, সঠিকভাবে যদি নির্ণয় না করি আমরা, সেক্ষেত্রে আমাদের মুনাফা অর্জনের পথে একটি অন্তরায় থেকে যাবে। এই জন্য উৎপাদিত পণ্যের ব্যয় সঠিকভাবে নিরূপণ করা প্রয়োজন, আর সেইটির জন্যই কস্ট অ্যাকাউন্টিং, এটি তোমরা আগেই জেনেছ। এখন এই কস্ট অ্যাকাউন্টিং করার জন্য বা পণ্যের উৎপাদন ব্যয়ের হিসাব করার জন্য তোমাকে এই কস্ট অ্যাকাউন্টিংয়ের কিছু টার্মের সাথে পরিচিত হতে হবে। সেই জন্যই এই চ্যাপ্টারটির নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু কস্ট টার্ম। কস্টের উপাদানগুলো, টার্মগুলো জানতে হবে এবং এর পারপাসটা কি, কীভাবে আমরা এগুলোকে ব্যবহার করব বা এর লক্ষ্যটা কি, এটা তোমাকে জানতে হবে। এর জন্যই আমাদের আজকের আলোচনা। তো এই টার্মগুলোকে আমরা জানার সুবিধার্থে বা এই টার্মগুলোকে শেখার জন্য এবং এগুলোকে আত্মস্থ করার জন্য আমরা কয়েকটা ধাপে এই জিনিসগুলোকে জানব। প্রথমে আমরা আসি যে এই কস্টের এলিমেন্টগুলো কি। এই এলিমেন্ট অফ কস্ট বা কস্টের উপাদানগুলোকে আমরা প্রথমে দুভাগে ভাগ করতে পারি আলোচনার সুবিধার্থে। ডাইরেক্ট কস্ট এবং ইনডাইরেক্ট কস্ট। এই ডাইরেক্ট কস্ট একটি টার্ম, ইনডাইরেক্ট কস্ট একটি টার্ম। এই টার্মগুলোকে তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। ডাইরেক্ট কস্ট কোনগুলো? যেই কস্টগুলো উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত, অর্থাৎ যেই কস্টগুলো ছাড়া উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়, সেইগুলোকে আমরা বলি ডাইরেক্ট কস্ট। তাহলে ইনডাইরেক্ট কস্ট কোনগুলো? যেই কস্টগুলো সরাসরি উৎপাদনের সাথে সম্পৃক্ত নয়, উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত নয়। এখন এই ডাইরেক্ট কস্টকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি। তাহলে ডাইরেক্ট কস্ট তিন প্রকারের: ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট আদার এক্সপেন্স। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কোনগুলো? অর্থাৎ আমার উৎপাদিত পণ্যের জন্য যে কাঁচামালটি প্রয়োজন, যেই কাঁচামালটি ছাড়া আমার এই পণ্যটি উৎপাদন করা সম্ভব নয়, তার জন্য যে ব্যয়, তাকে আমরা বলে থাকি ডাইরেক্ট ম্যাটেরিয়াল। আবার এই উৎপাদন প্রক্রিয়ার সাথে যে শ্রমিকরা সরাসরিভাবে জড়িত, তাদের প্রদেয় মজুরিকে আমরা বলে থাকি ডাইরেক্ট লেবার। আর এছাড়া এমন কিছু ব্যয় রয়েছে যেই ব্যয়গুলোকে আমরা ম্যাটেরিয়ালও বলতে পারি না, লেবারও বলতে পারি না, লেবারের জন্য ব্যয় বলতে পারি না, সেই ব্যয়গুলোকে আমরা বলে থাকি আদার এক্সপেন্স। এবং এইটা হচ্ছে কিন্তু এই আদার এক্সপেন্স যেটা উৎপাদনের সাথে সরাসরি জড়িত বা উৎপাদন প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত, সেগুলোকে আমরা ডাইরেক্ট আদার এক্সপেন্স বলে থাকি। ঠিক একই প্রক্রিয়ায় ইনডাইরেক্ট কস্টকেও আমরা এই তিন প্রকারে ভাগ করতে পারি। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার এবং ইনডাইরেক্ট
আদার এক্সপেন্স। তাহলে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার এবং ইনডাইরেক্ট আদার এক্সপেন্স। এখন এই ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল আসলে কি? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কি? যেমন আমি যদি আসবাবপত্র তৈরি করি, সেই আসবাবপত্র তৈরি করার জন্য কাঠের প্রয়োজন, সেই কাঠটি হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল। কিন্তু যখন আমি সেই আসবাবপত্র তৈরি করার সময় যে নিডেলগুলো ব্যবহার করি, সেই নিডেলগুলো এগুলো হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালের পর্যায়ে পড়ে। তাহলে লেবার, ডাইরেক্ট লেবার কোনটা? যেই শ্রমিকরা সরাসরি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত, ওই কারখানায় কাজ করে, তাদের যে বেতন সেটাকে আমরা বলে থাকি, বা তাদের যে মজুরি সেটা হচ্ছে ডাইরেক্ট লেবার। কিন্তু ওই যদি ফোরম্যানকে পরিশোধ করা হয়, কারখানার ফোরম্যান, সেটা আমার ইনডাইরেক্ট লেবারের অন্তর্ভুক্ত। এবং এমন কিছু ব্যয় রয়েছে ইনডাইরেক্ট আদার এক্সপেন্স, যেটা উৎপাদন প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত হবে, কিন্তু এটা আদার এক্সপেন্স। এখন এই ইনডাইরেক্ট এক্সপেন্সগুলোকে আমি ওভারহেড বলে থাকি। ওভারহেড, এই ওভারহেড হচ্ছে 3 প্রকারের। কি কি? একটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এবং আরেকটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। অর্থাৎ এই ওভারহেড হচ্ছে 3 প্রকারের। তাহলে ওভারহেড কি সেটি আমি কিন্তু এখান থেকে জেনে ফেললাম, যে ওভারহেড যে বলা হয় যে আসলে ওভারহেডটা কি। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার এবং ইনডাইরেক্ট আদার এক্সপেন্সের জন্য যে ব্যয়গুলো, সেগুলোকে আমরা একসাথে ওভারহেড বলে থাকি। এই ওভারহেড টার্মটি তোমরা যখন গাড়ির সমস্যা সমাধান করবে সেখান থেকে বারবার আসছে, কাজে তোমার এই ওভারহেডটি বুঝতে হবে। এবং এই ওভারহেডকে আমি বললাম আবার যে এটা হচ্ছে 3 প্রকারের। কেমন? অফিসে যে ব্যয়গুলো হচ্ছে, এটি উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত ব্যয় নয়, এটি আমার অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। পণ্য বিক্রি করার জন্য যে ব্যয়গুলো হচ্ছে, যেমন বিজ্ঞাপন ব্যয়, বিক্রয় কর্মী কমিশন, এগুলো হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। ফ্যাক্টরিতে যে ব্যয়গুলো হচ্ছে, যেটা সরাসরি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত নয়, যেমন ফ্যাক্টরির টেলিফোন বিল হতে পারে, এইগুলো হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের অন্তর্ভুক্ত। ওকে, তাহলে আমরা এই এলিমেন্ট অফ কস্ট থেকে আমরা কি কি জানলাম? যে ডাইরেক্ট কস্ট কোনগুলো, ইনডাইরেক্ট কস্ট কোনগুলো, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট আদার এক্সপেন্স বলতে কি বুঝি, আমার ওভারহেডটা কি, এই ওভারহেড আসলে কত রকমের হয়ে থাকে, এই জিনিসগুলো সম্পর্কে আমার ধারণা হলো। এখন এই প্রত্যেকটি টার্মেই আমাকে জানতে হবে, যখন আমি এই কস্ট অ্যাকাউন্টিংয়ের অঙ্ক করব বা কস্ট শিট প্রস্তুত করব, তখনই আমার লাগবে। ওকে, এরপর আমরা শিখব পরবর্তী টার্ম। এখন আমরা দেখব ক্লাসিফিকেশন অফ কস্ট। বেসড অন বিহেভিয়ার। কস্টের বিহেভিয়ারের দৃষ্টিকোণ থেকে আমার কত প্রকারের হতে পারে? বিহেভিয়ারের দৃষ্টিকোণ থেকে আমরা কস্টকে 3 ভাগে ভাঙতে পারি। একটি হচ্ছে ফিক্সড কস্ট, একটি হচ্ছে ভেরিয়েবল কস্ট, একটি হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। ওকে, তাহলে বিহেভিয়ারের দৃষ্টিকোণ থেকে কস্ট আমার 3 প্রকারের। একটি হচ্ছে ফিক্সড কস্ট, একটি ভেরিয়েবল কস্ট, একটি হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট এই টার্মটি, ভেরিয়েবল কস্ট এবং সেমি ভেরিয়েবল কস্ট, এই টার্মগুলো তুমি যখন গাণিতিক সমস্যার সমাধানের জন্য হাত দিবে, তখন দেখবে যে এই টার্মগুলো বারবার আসছে এবং এগুলোর উপর প্রশ্ন হয়ে থাকে। ফিক্সড কস্ট কোনগুলো? যেই কস্টটি আমি যত এককে উৎপাদন করি না কেন, এই কস্টে আবার হবেই।
আমি যদি কোনো উৎপাদন না করি তথাপি এই কস্টটি হবে। আমরা বাংলায় বলে থাকি স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়। তার মানে আমার উৎপাদন যত একক করি, আমি যদি উৎপাদন বন্ধও রাখি তবু আমার এই ফিক্সড কস্টটি আছে। আর ভেরিয়েবল কস্ট হচ্ছে, এটার নামটি পড়লে বোঝা যায় ভেরিয়েবল কস্ট, মানে যা ভ্যারি করে কি অর্থে, যে উৎপাদনের এককের সাথে ভ্যারি করে। উৎপাদনের একক যত বাড়বে এই কস্টটি ততই বাড়বে, এমন কিছু ব্যয় রয়েছে। আর এমন কিছু ব্যয় রয়েছে যেই ব্যয়ের একটা অংশ ফিক্সড, একটা হচ্ছে ভেরিয়েবল। অর্থাৎ এই ব্যয়টি আংশিক ফিক্সড, আংশিক ভেরিয়েবল, সেগুলোকে আমরা বলে থাকি সেমি ভেরিয়েবল কস্ট। আচ্ছা, এই ধারণাটুকুর উপর ভিত্তি করে আমরা আসলে কস্ট ইকুয়েশন তৈরি করি। আমি একটু তাহলে কস্ট ইকুয়েশনটিও লিখি। আমি কি লিখলাম, y সমান a প্লাস bx। এই y মূলত টোটাল কস্ট কে নির্দেশ করে, a ফিক্সড কস্ট, এটি একটি ধ্রুব সংখ্যা যা অপরিবর্তনীয়। তার মানে উৎপাদন আমি যাই করি না কেন এই ব্যয়টি আমার আছেই, এই জন্য এটি ফিক্সড। এটি ভেরিয়েবল কস্ট, অর্থাৎ এটি উৎপাদনের এককের সাথে পরিবর্তনশীল। এক্স হচ্ছে উৎপাদনের একক সংখ্যা। যদি আমি কোনো উৎপাদন না করি সেই ক্ষেত্রে এটা 0, এক্স হচ্ছে 0, এক্স 0, এই পুরো টার্মটি হচ্ছে 0। দ্যাট মিনস আমার অনলি ফিক্সড কস্ট আছে, এখানে কোনো ভেরিয়েবল কস্ট নাই, 0। এরপর আমি যত একক উৎপাদন করব এক্স এর জায়গায় আমি সেই একক বা সেই সংখ্যাটাকে লিখব, এবং এইটি এই পুরো টার্মটিকে পরিবর্তন করবে, তাতে আমার মোট ব্যয়ের উপর একটা প্রভাব পড়বে। অর্থাৎ ভেরিয়েবল কস্ট হচ্ছে এমন ব্যয় যে ব্যয়টি উৎপাদনের একক পরিবর্তনের সাথে সাথে মোট ব্যয়েরও পরিবর্তন ঘটাবে, সেটিকে আমরা ভেরিয়েবল কস্ট বলে থাকি। এখন এই ভেরিয়েবল কস্ট, এই টার্মটি কেন আমরা নিয়ে আসলাম? এই টার্মটি নিয়ে আসলাম এই কারণে যে তোমাদের যখন গাণিতিক সমস্যা যাবে তখন তোমরা দেখবে যে এই কস্ট ইকুয়েশনটি খুব ইম্পর্টেন্ট। কেন? তোমার এমন কিছু প্রশ্ন আসবে যেখানে এই ইকুয়েশনের মাধ্যমে সেই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। আচ্ছা, এখন তাহলে আমরা এখান থেকে আজকে কি শিখলাম, যে আমার কস্ট শিট অথবা কস্ট অ্যাকাউন্টিংয়ের প্রবলেমগুলো সলভ করার জন্য অথবা উৎপাদিত পণ্যের ব্যয় সঠিকভাবে নিরূপণের জন্য আমার কস্ট অ্যাকাউন্টিংয়ের টার্মগুলোকে জানতে হবে। সেই টার্মগুলোর কিছু কিছু আজকে আমি উল্লেখ করেছি, যেমন ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট কি, সেমি ভেরিয়েবল কস্ট কি, কস্ট ইকুয়েশন কি, এবং তার পূর্বে আমরা আলোচনা করেছি ডাইরেক্ট কস্ট কোনগুলো, ইনডাইরেক্ট কস্ট কোনগুলো। এই বিষয়গুলো তোমরা একটু বাসায় দেখবে, একটু আত্মস্থ করার চেষ্টা করবে। আমরা পরবর্তী ক্লাসে সামনে এগিয়ে যাব, এবং আমার মনে হয় এই টার্মগুলো তোমরা ভালোভাবে রপ্ত করতে পারলে পরবর্তী যেই চ্যাপ্টারগুলো রয়েছে গাণিতিক সমস্যার, সেগুলো তোমরা খুব সহজেই ভালো করতে পারবে। ওকে, ধন্যবাদ আজকে।